This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের ডেডলাইন পেরিয়ে গেছে। বিকেল 4টে পর্যন্ত দেওয়া হয়েছিল সময়সীমা পার হয়ে গেছে মিছিল পড়ুয়াদের। উপাচার্য যখন অসুস্থ তখন সহ উপাচার্য রেজিস্ট্রার এসে কথা বলুক। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দাবি যাদবপুরের আন্দোলনরত পড়ুয়াদের। 4টে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু সকালে আমরা দেখিয়েছিলাম উপাচার্য অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ুয়ারা এখনো অনড়, তারা বলছেন সহ উপাচার্য কিংবা রেজিস্ট্রার এসে তাদের সঙ্গে কথা বলুক। সকালেই তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যদি কথা না হয় তাহলে সেক্ষেত্রে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। তাহলে কি কোথাও গিয়ে সেই হোক কলরবের মতন আন্দোলন হতে চলেছে? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ডেডলাইন পেরিয়ে গেছে, তারও 31 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত অফিসিয়ালি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কিছুই জানানো হয়নি। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। 4:31 বেজে গেছে, আগে আপডেটটা নিয়ে নেই, কোন পক্ষের কি বক্তব্য? সুশোভনের কাছে আমরা যাবো, তবে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি। পড়ুয়ারা সময় দিয়েছিলেন 4টে পর্যন্ত, ঘড়ির কাঁটা 4:32 ছুঁই 32 মিনিট পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে পড়ুয়াদের সঙ্গে বসা হয়নি। পড়ুয়ারা সকালেই জানিয়ে রেখে দিয়েছিলেন যে তারা এরপরে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। উপাচার্য হাসপাতালে ভর্তি হয়েছেন, পড়ুয়ারা বলেছিলেন তাহলে সেক্ষেত্রে সহ উপাচার্য আসতে পারেন কিংবা রেজিস্ট্রার আসতে পারেন। এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত ক্যামেরার সামনে কিছু জানাননি। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, 32 মিনিট পেরিয়ে গেছে ডেডলাইনের, কোন পক্ষ কি বলছে আপডেটটাকে নিয়ে নেই। আমি ছাত্র, দেখো এখনো পর্যন্ত তারা মনে করছে যে মূলত তাদের 4টে বেজে গেছে, সেই জন্য তাদের যারা মূলত আরো স্টেক হোল্ডার রয়েছে তাদের সঙ্গে কিন্তু তারা কথা বলবেন। আচ্ছা, আপনারা এখন কি করবেন এবং আপনারা কি তাহলে এখন পরবর্তী কর্মসূচি কি? দেখুন, আমরা কালকে এই ডেডলাইনটা দিয়েছিলাম যে 4টের মধ্যে আমাদের ভিসি স্যার দেখা না করতে এলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমরা আমাদের কথার অবস্থান থেকে এক চুলও নড়ছি না যতক্ষণ না আমাদের এটার কোনো হেস্তনেস্ত হচ্ছে, যতক্ষণ না ভিসি স্যার এসে এটার দায়িত্ব নিচ্ছে। এই ডেডলাইন ফেল করেছে, এই ডেডলাইন বাড়বে না, আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এইটা বৃহত্তর আন্দোলনের এবার মোট কী হবে, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি কী হবে সেটা আমরা ঠিক করব আমাদের অল স্টেক হোল্ডার জেনারেল বডি মিটিংয়ের দ্বারা। কিন্তু এটা থেকে ডেডলাইন বাড়বে না, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব, এইটা আমাদের আগেই রেজলিউশন, আমরা কালকেই প্রেস মিট করে এটা জানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এখন কি আপনারা বৈঠক করছেন? এখন আমরা বৈঠক করছি, আমরা ইউনিভার্সিটির সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক করব, নিয়ে আমরা দ্রুত এইটা আপনাদের জানাচ্ছি যে আমরা কোন দিকে যাচ্ছি। কিন্তু আমরা এইটুকুই বলতে পারি যে এখনো পর্যন্ত আপনারা যা দেখেছেন এর থেকেও আন্দোলন তীব্রতর হতে চলেছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে আজকের বৈঠক হবে এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে যে পরবর্তী কর্মসূচি কি হবে। কিন্তু আন্দোলনের যে তীব্রতা বাড়বে তা নিঃসন্দেহে বলা যায় এবং তাদের সেটা বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হবে যে আগামী দিন কি আন্দোলন হবে। একবার কথা বলুন, অনেক সময় না ওই মানে ঘুরপথেও কথা হয়, বিভিন্ন বার্তা পাঠায় বিভিন্ন কর্তৃপক্ষ। উপাচার্য তিনি হাসপাতালে ভর্তি, বাকি যারা আছেন রেজিস্ট্রার বা সহ উপাচার্য, কোন রকম ঘুরপথে বার্তা কিছু পাঠানো হয়েছে, কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে? একেবারে আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব যে একজন উপাচার্য তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তো তাছাড়াও যারা রয়েছেন তারা কি কথা বলার চেষ্টা করেছেন বা আপনারাও কি চেষ্টা করেছেন? দেখুন, একটা কথা খুব পরিষ্কারভাবে বলা, সেটা হচ্ছে যে আমরা ব্যক্তি উপাচার্য যে হাসপাতালে ভর্তি আছে তার আমরা দ্রুত আরোগ্যের কামনা, মানে আমরা এটা মনে করি যে সে মানে গেটস ওয়েল সুন অ্যাজ পসিবল, আমাদের এটাতে কোনো দ্বিধা নেই। কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি যে আজকে যদি ইউনিভার্সিটিতে এমন কিছু একটা পরীক্ষার সই হতো বা এরকম কিছু একটা হতো, উনি কোনো না কোনো ব্যবস্থা করে দিতেন। আমরা বলছি যে কর্তৃপক্ষ বা ভাইস চ্যান্সেলরের দিক থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের ইনিশিয়েটিভ দেখা যায়নি। এটার মানে আমরা এই পয়েন্টটাও বুঝতে পারছি যে উনি অসুস্থ হওয়ার আগে পর্যন্ত এই ধরনের মন্তব্য মিডিয়ায় দিয়েছিলেন যে প্রয়োজনে ক্যাম্পাসের গেটে তালা পড়ে যাক। এইখান থেকে বোঝা যাচ্ছে যে ভিসি স্যারের মেরুদণ্ডটা বোধহয় কোথাও হারিয়ে গেছে। আর আমরা বলছি যে খুঁজলে প্রাপ্ত বসুর অফিসে পাওয়া যেতে পারে। তারপরেও আমরা বলছি যে ওনার যা অসুখ হয়েছে
যে উনি অসুস্থ, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, কিন্তু সুস্থ হয়ে ওঠার সাথে সাথে ওনাকে অ্যাসিওর করতে হবে যে কর্তৃপক্ষ, যে ইন্দ্রানুজ রায় আজকে হাসপাতালে লড়ছে, মৃত্যুর মুখে লড়ছে, যে ছেলেটি যাদবপুরের দিকে নজর রাখো। এদিকে অন্যদিকে সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাস্কর গুপ্তের রক্তচাপ অনিয়ন্ত্রিত যেমনটা জানা গেছে। অভিযোগ করছে যে উনি দেখা করবেন না বলে হাসপাতাল চলে আসলেন, এরকম ওদের হয়তো ওরকম করার অভ্যেস আছে, ওদের হয়তো সে অভিজ্ঞতা আছে, হ্যাঁ, নাটক করার, আমি বলতে পারবো। অন্যদিকে আগামী 48 ঘন্টা না পেরোলে ইন্দ্রানুজের চোখ নিয়ে কোনো সিদ্ধান্ত নয়। স্টিচের কারণে দেখা যাচ্ছে না আই বল মুভমেন্ট, তাই শুক্রবারের বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হবে ইন্দ্রানুজের চোখ নিয়ে। কেপিসিতে চিকিৎসা হবে নাকি চক্ষু বিশেষজ্ঞের কাছে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে তা জানা যাবে শুক্রবার। আমরা যারা বুড়োরা বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন স্তরে আছি, আমরা যখন ডেমোক্রেটিক মুভমেন্টগুলো হয় তখন কি আমরা তাদেরকে সম্মান করি? ডেমোক্রেটিক মুভমেন্টগুলোকে আমরা কি একটা এফআইআর, একটা পুলিশের কাছে যাবে, যে কোনো অভিযোগ নিয়ে যাবে, একটা এফআইআর করবে, একটা অভিযোগ দেবে, এটা আমাদের যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেগুলোকে গ্রহণ করা, তারপরে সেটা ঠিক না ভুল সেটা তদন্ত করে দেখা, তারপরের ধাপ। কিন্তু যারা প্রশাসনের মধ্যে থেকে আমাদের যারা বুড়োরা যারা হচ্ছে গিয়ে এই ধরনের হ্যারাসমেন্ট করে, সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষের যে অভিযোগগুলোকে পাত্তা দেয় না, তখন হচ্ছে গিয়ে যখন আনডেমোক্রেটিক মুভমেন্টের মধ্যে ছাত্রছাত্রীরা চলে যায়, তখন আমাদের বড়দের কোনো নৈতিক অধিকার থাকে না যে তাদের এই মুভমেন্টটা আনডেমোক্রেটিক হয়েছে, এই বলবার নৈতিক অধিকার থাকে না। এদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় মোমেদ ছাকা মেদিনীপুরের লকআপে এআইডিএসর মহিলা সদস্যদের উপর অকথ্য নির্যাতনের অভিযোগ। কি অভিযোগ করেছেন তারা? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, দেখো, ছাত্র ধর্মঘট যাদবপুর কাণ্ডে ডাক দিয়েছিল বিরোধী ছাত্র সংগঠনগুলো। ঠিক যেদিন ছাত্র ধর্মঘট ছিল সেই দিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছিল রাজ্যে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশের সিপি মনোজ বর্মা এবং রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা যৌথ সাংবাদিক বৈঠক করেছিলেন। বলেছিলেন যে যদি পরীক্ষার্থীদের অসুবিধা করা হয় তাহলে অ্যাকশন নেওয়া হবে। মেদিনীপুরে অ্যাকশন নেওয়া হয়েছে, কিন্তু সেটা কি পরীক্ষার্থীদের অসুবিধা করার কারণে? ঠিক কী কারণে তাদের মুখ থেকে শুনে নেওয়া হবে। আপনাদের বিরুদ্ধে আপনাদের যে অভিযোগ সেটা কি, আপনারা কি করছিলেন সেদিন, কেন আপনাদেরকে পুলিশ ধরে নিয়ে গেল? আমরা আমাদের যে কর্মসূচি ছিল 3রা মার্চ, যে ছাত্র ধর্মঘট, সেটা মূলত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। আমরা সেখানে শান্তিপূর্ণভাবে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যাই, সেখানে শান্তিপূর্ণভাবে মিছিল করেই যাই। কোনোরূপ কোনো রাস্তা জাম বা কোনো এইচএস পরীক্ষার্থীর কোনো হ্যারাসমেন্ট আমরা করিনি। এবং সেখানেও যে ইউনিভার্সিটির গেটে পৌঁছানো মাত্রই যে বিশাল পুলিশ বাহিনী আমাদের উপর চড়াও হয়ে আমাদেরকে তুলে নেয়, টেনে কোথায় নিয়ে যায়? আমাদেরকে থানায় নিয়ে যায়, মেদিনীপুরের কোতোয়ালি থানা। সেখানে ছাত্রকর্মীদেরকে নামিয়ে দিয়ে আমাদের যে 4জন ছাত্রীরা ছিলাম, আমাদেরকে ওখানে কোতোয়ালি থানার আন্ডারে ওই পাটনা বাজারে ওখানে মহিলা থানায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়। তারপর কি হলো? তারপরে থানার অভ্যন্তরে আমরা যখন যাই, আমরা সেখানে গিয়ে দেখলাম আমাদেরকে পুলিশ ভ্যান থেকে নামিয়ে সেখানে যে জায়গাতে সিসিটিভির কোনো ফুটেজ দেখা যাবে না, সিসিটিভির আওতার বাইরে আমাদেরকে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে আমাদেরকে টেনে হিচড়ে রুমের মধ্যে লাথি মেরে নিচে ফেলে দেওয়া হয়। সেই মেঝের মাঝখানে আমরা 4জন মুখ থুবড়ে পড়ে যাই। এই আপনারা 4জন? হ্যাঁ, এই 4জন আমরা সেখানে পরপর পড়ে যাই। এবং সেই রকম পড়া অবস্থাতেই ওসি, ওই থানার ওসি সহ আর মহিলা থানার ওসি, হ্যাঁ মহিলা থানার ওসি সহ 5জন পুলিশ কর্মী মিলে আমাদের উপর চড়াও হয় এবং
চুলের মুঠি ধরে মারতে থাকে, লাথি, কিল, চড়, ঘুষি সহ ওসি নিজের বেল্ট খুলে আমাদেরকে মারতে থাকেন। বেল্ট খুলে মারতে থাকে? হ্যাঁ, নিজের বেল্ট খুলে আমাদেরকে মারতে থাকেন। এইভাবে আমাদের উপর বর্বরভাবে আমাদেরকে মারা হয়। তারপর যখন এই 4 জনকে সম্মিলিতভাবে মারার পরে বাকি 3 জনকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়। আমাকে সেখানে একা রেখে সেখানে আমাকে বলা হয় তুমি নিচে মেঝেতে পা মিলে বসো। আমি তখন পা মিলে বসলাম এবং আমার চুলের যে ক্লিপ বলল ওই ক্লিপ খুলে দাও, চুল ছেড়ে দাও। তখন আমি চুলটা ছেড়ে দিলাম। তারপরে আরও যে 5 জন পুলিশকর্মী ছিল তাদেরকে সেখানে বলল, 2 জনকে বলল এর পায়ের উপরে দাঁড়াও। আমি যখন বেতের আঘাত, 2 জন মহিলা পুলিশকর্মীকে ওসি বললেন পায়ের উপর দাঁড়াতে, মানে আপনার পায়ের উপর দাঁড়াতে? হ্যাঁ, আমার পায়ের উপরে দাঁড়াতে, বুট পরা অবস্থায়, বুট পরা অবস্থায় দাঁড়াতে বলেছেন। এবং আমাকে এই রকম অবস্থায় ওসি বেত দিয়ে মারতে থাকেন। এরকম মারতে মারতে তারপর আমার উপরে আরো, কোথায় মারেন? বেত দিয়ে? বেত দিয়ে পায়ের তলায় মারা হয়। হ্যাঁ, চেটোতে মারা হয়। এবং এরকম আঘাত করতে করতে আমাকে বলা হয় এই থানার অভ্যন্তরে অনেক জায়গা পড়ে আছে, এখানে তোমাদেরকে মেরে এখানে যদি পুঁতে দেওয়া হয় কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না। এইভাবে আমাদেরকে শারীরিক এবং মানসিক দিক থেকে হ্যারাসমেন্ট করা হয়। এটাও নয়, আবার মোমবাতি জ্বালিয়ে জ্বলন্ত মোমকে গায়ে ফেলে, মানে এই যে এখনো আমার চিহ্ন আছে এই জায়গাটাতে, এবং এই জায়গাটাই ফোসকা হয়ে চামড়া। মোমবাতি ফেলেছিল? হ্যাঁ, জ্বলন্ত মোম ফেলে। জ্বলন্ত মোম? হ্যাঁ, মোম ফেলে আমার এই জায়গাটাই চামড়া উঠে গিয়েছে। এই যে এখনো চিহ্ন আছে এখানে। এরকম ভাবে আমাদের নির্মম অভিযোগ করছেন আপনি, গুরুতর অভিযোগ করছেন আপনি। হ্যাঁ, এরকম ভাবেই আমাদেরকে অত্যাচার হতে হয়। এবং এটাই শুধু নয়, এই যে আমাদের প্রমাণ যেভাবে মারা হয়েছে, এই প্রমাণ যাতে না থাকে তার জন্য অভিভাবকদের আসার আগে আমাদেরকে জোরপূর্বক স্নান করতে বলা হয়, যে তোমরা স্নান করে ফ্রেশ হয়ে যাও, যাতে এই মারার চিহ্নটা কেউ যাতে না বুঝতে পারে। এবং যখন আমাদের অভিভাবক আসেন তখন আমাদেরকে যখন দেখতে চেয়েছেন যে আমরা কেমন আছি, তখন আমরা গিয়ে সেখানে যাই, ওসির রুমে আমাদেরকে ডেকে পাঠানো হয়। আমরা সেখানে যাওয়ার মতো অবস্থায় ছিলাম না। সাংবাদিক বৈঠকে অভিযোগ করছেন আপনি, সৌরভ 4 জন ছিলেন ওখানে, বলছিলেন এনারা, বাকিদের সঙ্গে একটু কথা বলো না। হ্যাঁ, আমি ট্রাইবাল সেকশনে বিলং। নিশ্চিতভাবে শুভজিৎ, এই আদিবাসী তরুণী গবেষিকা, তাকে তার যে আদিবাসী সম্প্রদায় সেই সম্প্রদায় তুলেও তাকে অসম্মান করা হয়েছে এমনটা অভিযোগ করছেন। এখানে আরও রয়েছেন। একটা জিনিস দেখাবো, সুস্মিতা আপনি একটু এগিয়ে আসবেন। তুমি দেখো এই যে হাঁটছেন উনি কিন্তু ঠিক, এটা সকলেই হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার একটা কারণ, ওনার সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। এখানে তনুশ্রী রয়েছে, বর্ণালী রয়েছে, বর্ণালীকেও আসতে বলবো। বর্ণালীও যে হাঁটছে এখানে, তার পা কিন্তু ফোলা রয়েছে, তার পা ফোলা রয়েছে। সেই অভিযোগ আছে, রক্ত জমে আছে পায়ের তলা, মুখে লাথি মেরেছে বুট পরা অবস্থায়। এই যে মুখে এখানে কেটে গেছে ভেতরটা, এখানে কালো দাগ, এখানে কালো দাগ। যখন আমার মুখ দিয়ে রক্ত পড়ছে তখন আমাকে জোর করে জল খাওয়ানো। কে মারলো আপনার এই ঠোঁটে কাটা, পায়ে কাটা? এখানে ওসি ম্যাডামই মেরেছেন, মানে লাঠি দিয়ে। তারপর মানে আমাকে নিচে বসতে বলার পর উনি চেয়ারে বসে আমার মুখে লাথি মেরেছেন। এইখানে এইটা লাথির কালো দাগ, লাথির ঘায়ে। হ্যাঁ, আর এই যে ভেতরটা দেখুন কেটে গেছে। তারপর আমাকে জোর করে জল খাওয়াচ্ছে, মানে রক্তটা যাতে মেঝেতে না পড়ে সেই জন্য জল খাওয়াচ্ছে। আমার গলায় জল লেগে আসছে, তাও বলছে যে এই জলটা ফেলবে না, খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, এইভাবে ধমকাচ্ছেন। আপনাদের মধ্যে অভিযোগ করছিলেন যে যখন আপনাদেরকে মারা হয় তখন হিন্দি গান চালিয়ে দেওয়া হয়। আমাকে মারার সময় বলছে এই রকম মেরে ঠিক মজা হচ্ছে না, একটা গান চালাও, গানের তালে তালে। ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। গোটা রাজ্যের মানুষ এই মুহূর্তে TV9 বাংলায় চোখ রাখছেন। নিঃসন্দেহে ভয়ঙ্কর অভিযোগ। এই মুহূর্তে মানবাধিকার কর্মী রঞ্জিত সুর আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত বাবু, ভয়ঙ্কর অভিযোগ। 4 জন বলছেন AIDS এর যারা সক্রিয় কর্মী বলছেন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়, একজন বলছেন গায়ে মোমের ছেঁকা দেওয়া হয়। আর সর্বশেষ সৌরভ যার সঙ্গে কথা বলছিল আপনি নিশ্চয়ই শুনেছেন, তিনি বলছেন যে মহিলা থানার ওসি বুট দিয়ে পায়ে মারে, মুখে মারে, ঠোঁট ফেটে যায়, তাদের বলা হয় জল খাও, রক্ত যেন মাটিতে না পড়ে। দেখুন, সত্যিই খুব ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু এই অভিযোগ একেবারে পুরোপুরি সত্য। এটাই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশের আজকের আসল রূপ।
তারা ভয়ঙ্করভাবে শাসক দলের একেবারে দলদাসের হিসেবে কাজ করে। আমরা জানি মেদিনীপুরের এই ঘটনার পেছনে রয়েছে যে সেখানে স্যালাইন কাণ্ডে নিয়ে সেখানে ডিএসও এবং এসইউসি দল যে আন্দোলন করেছিল তার একটা চরম প্রতিহিংসামূলক আচরণ আমরা এর আগেও আমরা বেশ কিছুদিন ধরেই আমরা শুনছিলাম মেদিনীপুরে এই ধরনের ঘটনা ঘটছে। এবং এই ঘটনা শুধু মেদিনীপুরে নয়, গোটা রাজ্যেই আমরা দেখতে পাচ্ছি এসএফআই এবং ডিএসও কর্মীদের উপর এই যে তৃণমূলের যে গুন্ডা বাহিনী, তারা কোথাও টিএমসিপি কোথাও তৃণমূল, এবং তারা যেভাবে অত্যাচার করছে এবং পুলিশ হচ্ছে তার থেকে তার ভয়ঙ্কর সহযোগী। পুলিশ বিভিন্ন জায়গায় বলছে যে আমাদের হাতে তুলে দে, তোরা ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আয়, আমাদের হাতে তুলে দে। এইটা আমরা আগের দিনও দেখেছি, আমরা টিভিতে আপনাদের চ্যানেলে বারবার আমরা দৃশ্য দেখেছি। কাজেই এই যে আজকে যে মেয়েরা অভিযোগ করছে, এই অভিযোগ বন্যে বন্যে সত্যি। আমরা গোটা রাজ্যে এই পরিস্থিতি দেখছি এবং গোটা রাজ্যে পুলিশের একই অবস্থা, শুধু মেদিনীপুরে নয়। আমরা সুন্দরবনে আমরা দেখেছি, সুন্দরবন এলাকায়, দক্ষিণ 24 পরগনা এলাকায় প্রতিটা থানায় এবং সেইখানে বিশেষ করে সংখ্যালঘু এবং দলিতদের উপরে রাজ্য জুড়ে এই ঘটনা ঘটে চলেছে। অসংখ্য ধন্যবাদ রঞ্জিত বাবু। সৌরভের কাছে আরো একবার যাই। সৌরভ, বলছিলেন ওখানে 4 জন এআইডিএসও সক্রিয় কর্মী, 4 জন ছাত্রী, আরেকবার কথা বলো প্লিজ। দেখো এই যে অভিযোগ, এই অভিযোগের কিন্তু অনেকগুলো দিক রয়েছে। 4 জন মহিলা, সেই 4 জন মহিলাকে থানার মধ্যে নিয়ে গিয়ে মোমের ছেঁকা, বেল্ট দিয়ে পেটানো, চুলের মুঠি ধরে শূন্যে ঝুলিয়ে দেওয়া। আমার সঙ্গে রানুশ্রী রয়েছে, রানুশ্রীকেও দেখাবো। রানুশ্রীও কিন্তু সোজা হয়ে তিনি হাঁটতে পারছেন না, তিনি যে অবস্থায় রয়েছেন তিনি সোজা হয়ে হাঁটতে পারছেন না। সেই কারণেই তারা সকলেই কিন্তু এখানে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাদের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। রানুশ্রীকে আবার তার আগের জায়গায় ফিরে যেতে বলবো। রানুশ্রী, তোমার সঙ্গে কি ঘটেছে? আমাদেরকে প্রথমে যখন জিপ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে 4 জনকে তোমার পেটে লাথি মেরে অজ্ঞান করে দেওয়া হয়। আমি যখন প্রথমে আমরা বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছাই, সেই সময় আমার পিঠে এখানে আঘাত করা হয়। আঘাত করার পরে আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে যখন আমার সেন্স আসে, আমি তখন দেখছি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আমাদেরকে ওখানে নামানোর পরে 4 জনকে একত্রে প্রচুর পরিমাণে লাঠি দিয়ে আঘাত করা হয়। আঘাত করার পাশাপাশি চুলের মুঠি ধরে টেনে নাড়িয়ে দেওয়া হয়। তারপরে আলাদা আলাদা করে আমাদেরকে আঘাত করা হয়। তারপরে আমি যখন ওখানে পৌঁছলাম, আমাকে নিয়ে যাওয়া হলো ওই রুমটার মধ্যে। ও তখন বর্ণালী ছিল, ওকে বলা হচ্ছে যে আমাকে মারার জন্য, আমাকে বলা হচ্ছে ওকে মারার জন্য, না হলে ওই পুলিশ কর্মীকে। আপনারা নিজেদেরকে মারামারি করতে বলছে, নিজেদেরকে বলছে যে তোমরা একে অপরকে মারো, সেটা কি কারণ জানি না, ওনার কোন ইয়ে থেকে বলছেন। তারপরে বলছেন যে তোমরা যদি একে অপরকে মারামারি করতে না পারো তাহলে মানে ওই মহিলা থানার যে ওসি উনি বলছেন তোমরা তাহলে আমাকে মারো, এই কথারও উনি সিনেমার দৃশ্য তো। আমরা তো পুরো সিনেমায় যেটা আমরা দেখেছি, কিন্তু আমরা যেন বাস্তবে সেটাকে প্রত্যক্ষ করলাম। সিনেমায় যেভাবে নৃশংসতা দেখানো হয়, হ্যাঁ পুরো ওইরকম করেই দেখানো হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ সৌরভ, ভয়ঙ্কর অভিযোগ যে অভিযোগ করলেন 4 জন ছাত্রী TV9 বাংলার ক্যামেরার সামনে। ভয়ঙ্কর অভিযোগ, শিউরে ওঠার মতন অভিযোগ। মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন শোনাই একবার। এরকম নামে মহিলা, এরকম জাতের কিছু অসামাজিক জীবকে পুলিশের উর্দি পড়ানো হয়েছে। অসামাজিক জীব যেভাবে এই মেয়েটির প্রতি অন্যায় আচরণ করেছে, তাকে ধরে পিটিয়েছে, থানায় রেখেছে বেআইনি। মেদিনীপুরে যা হয়েছে নৃশংস। CPIM এবং বিরোধী ছাত্রকর্মীদের উপরে একেবারে খ্যাপা কুকুরের মতো তৃণমূল কংগ্রেস লেলিয়ে দিয়েছে তাদেরকে। এই পুলিশকে বকলাস পড়াতেই হবে এবং এটা হাইকোর্ট পারে। পুলিশের গলায় যেহেতু খ্যাপা কুকুরের মতো পুলিশকে ব্যবহার করা হচ্ছে, সুতরাং তাদের গলায় চেইনটা পড়াতে হবে। আর চেইনটা মমতা ব্যানার্জির হাতে থাকলে সেটা ঠিক মতো হবে না। ফিরে এলাম ব্রেকের পর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 21শে মার্চ দুবাই হয়ে লন্ডনে পৌঁছবেন তিনি। কতদিন থাকবেন, কি কি কর্মসূচি রয়েছে, ডিটেল জানবো দীক্ষার কাছ থেকে। দীক্ষা, দেখো আগে থেকেই একটা ঠিক ছিল, পরিকল্পনা ছিল যে মুখ্যমন্ত্রী লন্ডন যাবেন এবং সেখানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাবেন তার বক্তব্য ভাষণ দেওয়ার জন্য, একটা পার্টিকুলার টপিকের উপর বক্তব্য রাখার জন্য। সেই অনুযায়ী 21শে মার্চ তিনি এখানে থেকে সকালবেলায় রওনা হবেন এবং দুবাই হয়ে তিনি লন্ডনে পৌঁছাবেন এবং সেখানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণের পাশাপাশি সেখানে যারা শিল্পপতি রয়েছেন তাদের সাথে একটি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এবং পরে তিনি 28 তারিখে আবার সেখান থেকে
দুবাই হয়ে 29 তারিখে অর্থাৎ 29শে মার্চ কলকাতায় দুবাই হয়ে ব্যাক করবেন। এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে, অর্থাৎ আগে যেমন বলা ছিল যে অক্সফোর্ডে তিনি যাবেন, সেই অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পাশাপাশি শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন লন্ডনে। ধন্যবাদ দীক্ষা।